বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি পশু কোরবানি করা হয়। এই সংখ্যাটা বছর ভেদে কিছুটা তারতম্য হয়, যেমন গত বছর অর্থাৎ 2025 সালে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে 91,36,000-এরও বেশি পশু কোরবানি করা হয়েছিল। আশা করা যাচ্ছে এই বছর এই সংখ্যাটা আরও বাড়তে পারে। দর্শক, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমরা কোরবানির পশু নিয়ে ধারাবাহিকভাবে 2টি পর্বের আয়োজন করেছি, যার প্রথম পর্ব থাকছে এই পর্বে। দর্শক, সেই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি জামালপুর জেলার মেলানন্দ উপজেলার তারাকান্দি গ্রামে, এবং আজ আমরা যে এগ্রো ফার্মটি ঘুরে দেখব সেখানে কিন্তু কোরবানির নানা ধরনের পশু পালন করা হচ্ছে এবং নিয়মিতই কিন্তু তারা কোরবানির উদ্দেশ্যে এই পশুগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজ আমরা চলে এসেছি ফিরোজা এগ্রো ফার্মে। চলুন পুরো ফার্মটি ঘুরে দেখি এবং কোরবানির কি কি পশু তারা রেখেছেন সেই সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? জি, আমি ভালো আছি। ঢুকতেই ব্যানারটা চোখে পড়লো, যে ফিরোজা এগ্রো ফার্ম, এবং এখানে লেখা প্রোপাইটার ফিরোজা বেগম। ইনি কে হন সম্পর্কে আপনার? ফিরোজা বেগম আমার মা। মা। জি। তার মানে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে তাহলে হয়তো বা কোন একটা সময় আপনার মা এই খামারটার যাত্রা শুরু করেছিল, মানে অল্প কিছু গরু দিয়ে, পরবর্তীতে আপনি এটাকে এক্সপেন্ড করেছেন। বিষয়টা কি এরকম? বিষয়টা এরকমই। আমার আব্বা যখন ছাত্র ছিলেন, পারিবারিক গরু ছিল প্রায় 10টা-15টা গরু সবসময় আমাদের থাকতো। আচ্ছা। এই গরুর পাশাপাশি মহিষও আমাদের ছিল, এবং প্রত্যেক বছরই ঈদের সময়ে বা ঈদের মধ্যবর্তী সময়ে আমরা গরু বিক্রি করি। এটা আমাদের আগে থেকে। তারপর 2014 সাল থেকে আমাদের এই বাণিজ্যিক উপায়ে গরু বিক্রি শুরু করি আর কি। তখন আসলে কোন চিন্তা থেকে আপনি এই যে বাণিজ্যিক খামার করার কথা ভাবলেন? চিন্তা করলাম যে সফলভাবে একটা ব্যবসা করা দরকার, আর আমাদের এই যে প্রাণী সম্পদের প্রতি বা প্রাণীর প্রতি মায়া মমতা আমাদের অনেক আগে থেকেই। বা ছোট সময় একসময় আমাদের ছাগল আমাদের পালনে ছিল, গরু তো ছিলই, মহিষ ছিল। আমরা শখ করে একদিন একটা ঘোড়া আমরা কিনেছিলাম। ঘোড়া? পরে ওটা বিক্রি করে দিয়েছি আর কি। বেশি দিন ওটা চালাতে পারিনি। এখন তারপরে চিন্তা করলাম যে গরুতে বাণিজ্যিকভাবে করার জন্য 14 সাল থেকে আমরা শুরু করি। প্রত্যেক বছরই আমরা 7টা, 8টা, 10টা, 12টা পর্যন্ত গরু আমরা বিক্রি করে থাকি। এখন এবছর আমাদের প্রায় ধরেন 21টা গরু আছে বিক্রি করার মতো, আর 4-5টা গরু আছে বকনা আর কি। চেষ্টা করতেছি যে আরো বড় আকারে যাতে করা যায় বা মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। 100-150 গরু আমরা এই মানে 2-1 বছরের মধ্যেই চেষ্টা করব যে 100 থেকে 150টা গরু যেন আমরা আমাদের খামারে রাখতে পারি। আচ্ছা। এবং আমার মনে হয় অত্র এলাকায় আপনার এই খামারটাই সব থেকে বড়। জি, আমাদের খামারটাই বড়, বা আমাদের পশুগুলো আছে এই সবগুলোই এই এলাকার মধ্যে এরকম পশু পাওয়া মুশকিল না। আমি একটু দেখলাম, এবং আপনার এখানে মনে হচ্ছে এটা কি দেশি জাতের গরু, এত উঁচু লম্বা? এইগুলো দেশি জাতের না, এগুলো কিছু আছে ইন্ডিয়ান বলদ, কিছু আছে চট্টগ্রামের মীর কাসিমের বলদ, কিছু আছে হাসা জাতের একটা কিছু গরু আছে আর কি। তাহলে আমরা তো তাহলে এক এক করে একটু দেখে নিই, আমাদের দর্শকদেরকেও দেখাই। চলেন আমরা একটু ভেতরে যাই। আসন্ন ঈদ উপলক্ষে দেখা যায় যে অনেক ছোট ছোট খামারই তৈরি হয়, যেটা হচ্ছে খুবই ক্ষণিকের জন্য, এবং ওরা যেটা ব্যবহার করে মেডিসিন ব্যবহার করার মাধ্যমে গরুকে খুব দ্রুত মোটা তাজা করে, এবং তারপরে দেখা যায় যে হাটপন্দ যেতে যেতে সেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে, বা ওই গরুগুলো যারা হচ্ছে ভোক্তা হিসেবে খাচ্ছে এবং তারাও কিন্তু একটা অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে এই যে প্রাকৃতিক খাবার আপনি ব্যবহার করছেন, ওদেরকে কি কি খাবার দিচ্ছেন? এদের আমরা আমাদের নিজস্ব জমিতে আমরা বিভিন্ন জাতের ঘাস উৎপাদন করতেছি। যেমন নেপিয়ার একটা জাতের ঘাস আছে, ওই ঘাসটা খুবই দ্রুত হয়, ওই ঘাসটা খাওয়াচ্ছি। আমাদের নিজস্ব জমির আপনার ভুট্টা, এই ভুট্টার গোড়া খাওয়াচ্ছি, গমের ভুসি খাওয়াচ্ছি, মসুরের ছাল খাওয়াইতেছি। আমরা একদম অর্গানিক খাবার, যেটা আপনার গরুর স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর হবে না বা মানব দেহের জন্য কোনো ক্ষতিকর হবে না। এগুলি আমরা প্রথম দিকে খাওয়াচ্ছি। প্রথম দিকে আপনি শুরু করেছিলেন বাণিজ্যিক উদ্দেশ্যে, তো তখন আপনি কি কোনো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোনো ট্রেনিং বা এরকম কিছু নিয়ে শুরু করেছিলেন কি? প্রাণী সম্পদ থেকে ট্রেনিং নিইনি, কিন্তু প্রাণী সম্পদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সবসময়
তাদের সাহায্য সহযোগিতা নিয়ে থাকি। প্রবলেম ফেস করলে প্রাণী সম্পদের ডাক্তারের সাথে কথা বলি, ওনারা আসে। তারপরে ওনারা এমনি আমাদের সারপ্রাইজ ভিজিটও দু একদিন আসে আর কি। আপনারা এসে দেখে যান কোনো প্রকার গরুর ক্ষেত্রে কৃমিনাশক ওষুধ নর্মালি দেওয়া লাগবে কিনা, ওনারা এসে অ্যাডভাইস করে যায় আর কি। তার মানে এই শেডটাই কি আপনার প্রধান শেড, নাকি এর বাইরেও আরো শেড আছে? এই শেডটা আর একটা ছোট শেড আছে। আচ্ছা, আমাদের এখানে তো আপনার বলছি আমাদের 3 জাতের একটা গরু আছে এখানে। এই গরুগুলো আমাদের অনেক দিন থেকে আমরা এখানে লালন পালন করতেছি আর কি। এবং এটার পার্থক্য আমি দেখলাম যেটা মানে শিংয়ের একটু পার্থক্য আছে, যেমন শিং একটা বড় আছে, ওই বড় জাতের মানে যে শিংগুলো ওগুলো হচ্ছে কি মীর কাদিমের যে হাসা যেটা বললেন ওটা কি? হাসাটা আসলে ওই গরুটা আর কি। আচ্ছা, চেহারাটা দেখেন, গায়ের রং, চোখ অন্য একটা কালার। আর যেটা বাংলা বলদ ওইগুলো তো আমরা নর্মালি বুঝি বাংলা বলদ। আর কয়েকটা আছে ইন্ডিয়ান বলদ। তার মানে এখানে আপনার সবচেয়ে বেশি জাতের কোনটা রয়েছে? বাংলা বলদ বেশি রয়েছে। বাংলা বলদ বেশি। এবং এই বাংলা বলদের সুবিধাটা কি? বাংলা বলদের সুবিধা হলো আমাদের যে নর্মাল যে খাবারগুলো এগুলো সহজেই খায় এবং তাদের যে ডাইজেশনে কোনো প্রবলেম হয় না। তো এটাই দেখলাম যে আপনার এই সেটাতে অনেকগুলো গরু রয়েছে, তারপরেও কিন্তু কোনো দুর্গন্ধ বা হচ্ছে ওরকম নাই, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে আপনি এটাকে মেনটেন করছেন। এই সেটা তাহলে টোটাল কতগুলো গরু রয়েছে আপনার? 21টা গরু। এটা তো শুধু কোরবানির উদ্দেশ্যে কি আপনি লালন পালন করছেন, নাকি এটা থেকে যেই গাভী কি আছে আপনার নাকি? না, আমাদের গাভী নাই, শুধু মাংসের জন্য। মাংসের জন্য। আচ্ছা, ফ্যাটেনিং আর কি। মাংসের জন্য। তো ফ্যাটেনিং এর ক্ষেত্রে মানে এই যে এত বছর ব্যবসা করছে, আপনার কাছে কি কোনো প্রতিবন্ধকতা এরকম কখনো মনে হয়েছে, বা ব্যবসায় থাকে না উত্থান পতন থাকে, তো এই যে এত লং টাইম আপনি এটাকে ধরে রেখেছেন, আসলে এটার পিছনে মূল মন্ত্রটা কি ছিল? আপনি জানেন যে সব জিনিসেরই উত্থান পতন আছে। আমাদের এক সময় ব্রাহ্মা ছিল, এই ব্রাহ্মা ঢাকা নেওয়ার পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই বছর গরু আমরা বিক্রি করতে পারিনি। একদিকে বৃষ্টি, আরেকদিকে বাজারে অনেক কাদা পানি, মানে গরু তো আপনার বুঝলি তো মানে একটা প্রাণী, গরু অসুস্থ, প্রায় জ্বর এসে পড়লো, পরে গরু আমরা ফেরত আনতে বাধ্য হয়েছি। এই জন্য বাজারে যদি ধরেন একটা শেড থাকে, গরু যদি ওইভাবে আমরা রাখতে পারি তাহলে সুবিধা হয় আর কি। আরও একটা বিষয় একটু জানতে চাই যে ফ্যাটেনিং এর ক্ষেত্রে কোন জাতের গরুগুলো বাছাই করলে সব থেকে বেশি সুবিধা হয়? ফ্যাটেনিং এর ক্ষেত্রে যদি দেশি বলদ, ইন্ডিয়ান বলদ রাখতে পারি, লাভজনক হওয়াটা বেশি মনে করি। কারণ হলো এই বলদগুলো শান্ত, খাবারের ক্ষেত্রে কোনো খাবার অপচয় হয় না। এই ক্ষেত্রে আমি মনে করি দেশি বলদ পালন করাটাই উত্তম। প্রত্যেকটা সুঠাম দেহের অধিকারী এবং এক একটার হাইটও মানে অনেক বেশি, এবং সেই সাথে খুবই স্বাস্থ্যবান গরুগুলো থাকে না, যে দেখেই বোঝা যায় একটা পশু যে সুস্থ, এটা আপনার এখানে এসে আমি দেখলাম। এবং সব কিছু মিলে পরিবেশ সব কিছু মিলে আপনার এটা খুব ভালো একটা আপনি খামার করেছেন। ভাই আরও কিছু জানার আছে আমার, যেমন ওদের খাবার এবং যত্ন কিভাবে করছেন, তারপরে রোগবালাই কিভাবে প্রতিরোধ করছেন, সেই বিষয়গুলো আপনার কাছে জানবো। তবে এখন একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, প্রতি বছর আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমরা গ্রামাঞ্চল বা শহরের বিভিন্ন জায়গায় পশুর হাট দেখে থাকি, এবং প্রায় 1 মাস 2 মাস আগে থেকেই কিন্তু এই পশুর বুকিং বা এটার কেনাবেচা শুরু হয়ে যায়। তো ইতিমধ্যে আমরা আজকে যেই খামারটিতে আছি, এখানে আমরা জানতে পেরেছি যে 3 জাতের আমাদের দেশি বলদ দিয়ে এখানে একটা বাণিজ্যিক খামার করা হয়েছে। তো এই দেশি বলদগুলোর আসলে কিভাবে তিনি যত্ন করছেন, কি খাবার দিচ্ছেন এবং এটা রোগবালাই কিভাবে প্রতিরোধ করছেন, সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। চলুন আরেকটু ঘুরে দেখা যাক। আমি প্রথমে ওকে দিয়ে শুরু করি। এখানে হচ্ছে ওর শিংটা মোটামুটি একটু মিডিয়াম সাইজের এবং ওর চেহারা একটা মায়া আছে, মানে একটু দেখতে অন্যরকম। আচ্ছা, ও কি তাহলে হচ্ছে বাঙালি নাকি? না, এটা হলো আপনার মীর কাদিমের হাসা একটা জাত আছে আর কি। আচ্ছা, এটা খুবই প্রমিনেন্ট একটা জাত। এটা কি মুন্সিগঞ্জের? মুন্সিগঞ্জের। আচ্ছা, এটার বৈশিষ্ট্য বলতে ধরুন সব গরুর চেয়ে এটার কালারটা একটু আলাদা, এর চোখটাও দেখেন, চোখটাও আলাদা। এবং এটার হাইট কত হবে? এটার হাইটটা আপনার 5 ফিট, 350-400 কেজি মাংস পাওয়া যাবে, নেট মাংস। এগুলো ধরেন আপনার 4.5-5 এর ভিতরে। 4.5-5 লাখ। জি। আচ্ছা, এরপরে এটা একটা দেখতে পাচ্ছি, এটা একটু বাংলা জাত। এটা একটু কালারটা দেখেন, এটা খুবই সুন্দর। এগুলো কেমন উচ্চতা হয়েছে? 4 এর উপরে, 5 ফিটের উপরে আছে। এটা প্রায় 5 ফিট।
আচ্ছা, এবং এটার এখন বর্তমান বয়স কত আছে? এটা বর্তমানে 3.5 বছর। 3.5 বছর। আপনার এখানে কি বেশিরভাগই সব এরকম 3.5 বছর বা 4 বেশিরভাগই বছর? আমাদের 3.5 থেকে 4 এর মধ্যে আর কি। আচ্ছা, মানে এটাই হচ্ছে একদম উপযুক্ত সময় উপযুক্ত বিক্রি, সময়, তাই তো? জি, জি। আচ্ছা ভাইয়া, এরপর হচ্ছে এটা দেখতে পাচ্ছি, এটা শিংটা বেশ বড় দেখতে এবং এটাও দেখতে মাশাআল্লাহ সুন্দর। এটা কি এর চেয়ে হাইটে বেশি বড়? ওর চেয়ে একটু উচ্চতা বেশি আছে। আচ্ছা, মানে এই উচ্চতা কুচটা বেশি, হচ্ছে জি। বড় লাগছে বেশি। ওজনও বেশি। ওজনও বেশি। এটার ওজন কতটুকু হয়? এটার ওজন ধরেন 550 উপরে মাংস হবে আর কি। 550 কেজির কেজি, মাংস। জি। আচ্ছা, এরপরে হচ্ছে চলে যাই। এরপরে এখানে এটা আরো দেখতে পাচ্ছি, এটা এটাও ইন্ডিয়ান, সেম, এটাও ইন্ডিয়ান, ইন্ডিয়ান। জি। আচ্ছা, এগুলোর আবার শিঙে হচ্ছে রংটা ভিন্ন, মানে এটা জি, একদম শিঙের ফুললি রংটা হচ্ছে আলাদা। ব্ল্যাক কালার আর এটার মধ্যে মিক্স আছে। আচ্ছা, এগুলোর কেমন মাংস হয় এটা? মাংসের আপনার আসলে যে এই গরুটা, এই গরুটা আপনার 600 কেজির উপরে মাংস হবে। 600 কেজি। জি, কিন্তু আপনারটা কিন্তু বলা যায় অনেকটা সনাতনী শেডই আপনি ব্যবহার করছেন, একদম টিনের চালের দিয়ে, তারপর হচ্ছে আশেপাশে আপনার খোলামেলা জায়গা, মানে পর্যাপ্ত বাতাস এখানে আসছে। তো যখন শীতের সময় আসে তখন কি ওদের সমস্যা হয় না? শীতের সময় আমরা এই জানলা আটকে দিই আর একটা দিয়ে দিই, পর্দা দিয়ে দিই আর কি, আচ্ছা। যাতে শীতে আক্রান্ত না হয়। এবং আপনার এখানে যেটা দেখলাম বায়োসিকিউরিটিটাও আপনি এখানে মেনটেন করছেন, জি। সেই সাথে এবার একটু শুনি, যেহেতু আপনি কোনো এক্সট্রা ফ্যাটেনিং এর জন্য মেডিসিন ব্যবহার করছেন না, তো সেই ক্ষেত্রে ওদের তো রোগবালাই হয় মাঝে মধ্যে। রোগবালাই বলতে হঠাৎ দু একটা একটু জ্বরে আক্রান্ত হয়। আচ্ছা। জ্বরে আক্রান্ত হলে আমরা প্রাণী সম্পদে কথা বলার পরে প্রাণী সম্পদ থেকে কিছু ট্যাবলেট বা ইনজেকশন দিয়ে দেয়, ওগুলো দেওয়া হয় মাঝে মধ্যে। আচ্ছা, ওইটা কতদিন পর দিতে হয় নাকি ওটা আগে ভ্যাকসিন রেগুলার না। করতে ধরুন হয়? কৃমিনাশক ট্যাবলেটটা একটু খাওয়াইতে হয় 3 মাস পর পর। এটা একটা গরু ছাগলের জন্য মোটামুটি বাধ্যতামূলক। কৃমিনাশকটা দিতে হয়। আর আপনার কোনোটা যদি জ্বরে আক্রান্ত হয় তখন জ্বরের জন্য ট্যাবলেট খাওয়াইতে হয়। এবং খুব সুন্দর করে আপনি এটা মেনটেন করেছেন, এবং যেটা প্রথমে আমি বলেছি যে কোনো দুর্গন্ধ নাই, আপনি সুন্দর একটা পয় নিষ্কাশনের ব্যবস্থা করেছেন, এবং এখানে তো আপনার লোকজনও রয়েছে, মানে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমাদের স্টাফ আছে এখানে 4 জন। তারা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। তারা কাজের প্রতি খুবই দায়িত্বশীল, যখন দরকার ওরাই পরিষ্কার করে। আর পয় নিষ্কাশনের ব্যাপারটা হইলো মানে খোলা মাঠ তো এখানে গর্ত করে এখানে মলমূত্র যাওয়ার জন্য আমাদের লাইন করা আছে, সঠিকভাবে নিষ্কাশন হয়। ওই জন্য কোনো প্রকার গন্ধ, মাছি মশা থেকে মুক্ত। আমরা তো দেখি বাজারে দেশি বিদেশি গরু প্রতিবারই কোরবানিদের প্রত্যেকটা হাটেই দেখা যায়, বিদেশি গরুর চাহিদা খুব বেশি থাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে দেশি জাতের যে বলদগুলো, এগুলো কোনো অংশেই সেগুলোর চেয়ে কম না, এবং এইটা এক একটা মনে করেন গরু এবার মার্কেট কাঁপাবে বলা যায়। মানে সবগুলো দেখেন একদম একই সাইজের রয়েছে। তবে ভাইয়া যেটা বলছিলেন এটা হচ্ছে খুব সম্ভবত, তাহলে যদি আমি ভুল না করি, বাংলা বলদ। বাংলা বলদ, জি। বাংলা বলদ। তো এই এক একটা বাংলা বলদের ওজন হচ্ছে তাহলে আমাদের মাংসে হইলো আপনার 550 কেজি, আর লাইভে ধরেন 700 কেজি প্লাস। কাটা বাছার পরে মানে মিনিমাম এখানে 550 কেজি মাংস পাওয়া যাবে। জি। এবং এক একটার হাইট দেখেন, আমি যদি দাঁড়াই এটার পাশে, মানে বিশাল বড় বড়, বুঝতেই পারছেন দর্শক, কোরবানির পশুর জন্য একদম বেস্ট ওনার কাছে রয়েছে। দেখেন এইগুলো হচ্ছে জাতেও ভালো মানের, এবং যেটা বলছিলেন যে এটার মাংসের পরিমাণ অনেক বেশি হয়, সেই সাথে এটার দামটাও কিন্তু খুবই ভালো। তো যারা এই ধরনের গরু এবার খুঁজছেন যে ভালো কি দেওয়া যায় এবার, তো এই ধরনের পশুগুলো হতে পারে আপনার জন্য একদম বেস্ট চয়েস। জি, অবশ্যই বেস্ট চয়েস, কারণ হলো আমাদের একদম প্রাকৃতিকভাবে বেড়ে ওঠানো। ইভেন আমাদের খাবারগুলো তো একদম প্রাকৃতিক, ন্যাচারাল, কোনো প্রকার আপনার ভেজাল খাবার আমরা তো গরুকে খাওয়াইনি। আচ্ছা, আপনি কি কোনো নাম দিয়েছেন ওদের? কারণ প্রতিবারই আমরা দেখি কোরবানির হাটে বিভিন্ন ধরনের মুখরোচক নাম থাকে, যে নাম ধরে আসলে ওদের একটা ডিমান্ড তৈরি হয় বাজারে। নর্মালি আমাদের এটা বলি আমরা টাইগার ওয়ান। টাইগার ওয়ান। জি। আচ্ছা। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। দর্শক, আমরা কিন্তু এতক্ষণ কথা বলছিলাম, আমাদের খামারের কাছ থেকে অনেক তথ্য জানলাম কিভাবে তিনি এই দেশি জাতের গরুগুলো লালন পালন করছেন। তবে এবার থাকছে মেইন আকর্ষণ, সেটা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে আছি জামালপুর জেলার তারাকান্দি একটি গ্রামে, এবং এটা হচ্ছে ফিরোজা এগ্রো ফার্ম। এই এগ্রো ফার্ম নিয়ে তো অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম, তবে
এবার আমরা একটু জেনে নিব এই খামারি আমাদের আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে এই গরুগুলো আসলে কি দামে বিক্রি করবেন বা সেইটা বাজার ব্যবস্থাপনা নিয়ে আরও কিছু তথ্য। তবে চলুন আরও একটু ঘুরে দেখি। দর্শক, এই মুহূর্তে আমরা জায়েদ খানকে পেয়ে গেছি। নায়ক জায়েদ খানের কথা আমি বলছি না, ওনার নাম দিয়েছেন আসলে তারা জায়েদ খান, এবং দেখতে পাচ্ছেন ও কিন্তু শান্ত না বাকি গরুগুলোর মতো, ও একটু চঞ্চল। ওর বৈশিষ্ট্য হচ্ছে ও ডিগবাজি দেয়, এই কারণে হচ্ছে ওর নাম রাখা হয়েছে জায়েদ খান। তো ভাই, আমরা একটু জায়েদ খানের হাইটটা দেখতে চাই। তাহলে ওর হাইট কত আসলো? 8 ফিট। 8 ফিট। জি। তার মানে হচ্ছে আমরা জায়েদ খানের হাইট পেলাম এখানে 8 ফিট, এবং তাকে আসলেই বেঁধে রাখা যাচ্ছে না কোনোভাবেই। ভাইয়া, ওর আপনি এবার কেমন দাম আশা করছেন? 6 লাখ এবার। 6 লাখের বেশি। আসলে ওর হাইটেও কিন্তু অনেক বেশি, ও 8 ফিটের উপরে। তো সেই অনুযায়ী আসলে দামটা আমার মনে হয় যে ঠিক আছে। কতটুকু মাংস পাওয়া যাবে? 650 প্লাস মাংস। 650 প্লাস। জি। তার মানে 8 ফুট উচ্চতার একটা হচ্ছে, না এটা হচ্ছে ইন্ডিয়ান, তাই তো? ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ। তো ভাইয়া, আমরা তো অনেকগুলোই দেখলাম এখানে, এবং এবার একটু আসি যে খামারিদের তো অনেক প্রতিবন্ধকতা থাকে, যেমন আপনি যেটা বলছিলেন যে ট্রান্সপোর্টের উপরেও কিন্তু একটা দামের তরতম হয়। তো আসলে এই জিনিসটাকে কিভাবে একটু কমানো সম্ভব বলে আপনি মনে করেন? যদি এবছর ইন্ডিয়া থেকে গরু না আসে, আর যদি মায়ানমার থেকে অনেক সময় গরু আসে, এই গরুগুলো না আসে, তাহলে আমরা যারা প্রান্তিক খামারি আছি তারা উপযুক্ত দাম পাবো বলে আশা করতেছি। খুব অমানবিকভাবে আসলে ওদেরকে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা আসলে যদি একটু ফিরে যাই যে আসলে কোরবানি আমরা কি উদ্দেশ্যে দিই? আল্লাহর সন্তুষ্ট অর্জনে। এবং এখানেও কিন্তু ধর্মীয়ভাবে বলা হয়েছে যে দেখতে সুন্দর হতে হবে এবং সুস্থ গরু হতে হবে, সুস্থ দেহের অধিকারী হতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে একটু সতর্কতা বা একটু মানবিক কি ওদের প্রতি হওয়া যায় না? আমরা ঢাকা নেওয়ার মানে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা গরুগুলো খুব যত্ন করে ইনশাল্লাহ নিয়ে যাব, যেন শরীরে কোনো প্রকার আচর না লাগে। যাওয়ার আগ মুহূর্তে আমরা গরুকে পর্যাপ্ত পানি পান করানোর চেষ্টা করব। তার মধ্যপথে চেষ্টা করব যে একটু ভুসি জাতীয় খাবার বা দানা জাতীয় খাবার দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ যদি রাস্তায় কোনো জ্যাম না হয়, তাহলে উইদিন 6 আওয়ার আমরা তো ঢাকা পৌঁছে যাব। এক্ষেত্রে আলাদা কোনো সমস্যা প্রতিবন্ধক গরুর ক্ষেত্রে হবে না। যদি যানজট না হয় আর ইন্ডিয়া থেকে কোনো গরু না আসে, মায়ানমার থেকে গরু না আসে চোরাই পথে, তাহলে আমরা প্রকৃত দাম পাবো ইনশাল্লাহ। এবং সেটা আসলে আমাদেরও যারা খামারি আছেন তারাও প্রতি বছর আসলে এটাই আশা করে যে এত কষ্ট করে একটা পশু লালন পালন করার পরে সেটাকে যদি বিক্রি না হয়, সেটা হচ্ছে একজন খামারির জন্য একটা ব্যর্থতা, এবং সেই সাথে কিন্তু মনটাও ভেঙে যায়। ভাই, আপনি তো নিশ্চয়ই সারাদিন আপনার খামারের সময় দেন। আপনার তো এখানে আরো লোক আছে, আপনি বললেন কর্মসংস্থার ব্যবস্থা করেছেন। তো এবার একটু আমি আপনার এখানে যারা কাজ করছেন তাদের একটু অনুভূতিটা জানতে চাই, কারণ আসলে এই যে হাতে করে একটা পশুকে যত্ন করা, বড় করা, একটা মায়ার ব্যাপার থাকে এখানে, এবং প্রতি বছর এরা যে বিভিন্ন হাটে চলে যাচ্ছে, তো ওই যে একটা আত্মিক সম্পর্কটা, মানে এটা আমি তাদের কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, আপনি একটু পরিচয় করে দেন। আপনার পাশে একজন ভাইয়া রয়েছে, এবং আপনি সারাদিন দেখছি ওদেরকে নিয়ে মানে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনার কাছে কেমন লাগে যখন এই গরুগুলো মানে বিক্রির জন্য চলে যায়? কারণ নিজের হাতে করে খেতে দেওয়া বা এদের পরিচর্যা করা, আপনার অনুভূতিটা জানতে চাই। এগুলা যখনকার জায়গা আমার খুবই খারাপ লাগে, যে যখন আহে অন ভাল লাগে, যখন জায়গা অনকা খুব খারাপ লাগে। নিজের হাতে খাওয়াইলাম, নিজের হাতে গোসল করাইলাম, খাওয়ানোর পরে যখন মনে করেন যে এগুলো যখন আরেকজনের হাতে দেওয়ার লাগে, অনকা খুব খারাপ লাগে। এটা এই খারাপটা মানে বোঝানোর মতো কারণে আমি মানে বাসা খুঁজি পাই না। আমি এটা খেয়াল করেছি, দর্শক আপনারা হয়তো খেয়াল করবেন যে আসলে উনি যখন কথা বলছিলেন যে ওই যে একটা টান বা আত্মার যে সম্পর্কটা গড়ে ওঠে একটা পশুর সাথে, মায়ার যে সম্পর্কটা, এটা কিন্তু প্রকাশ পায়, একটা ইমোশন কাজ করে সবার ক্ষেত্রেই। তো আমাদের আসলে কোরবানির মহত্বটা এটাই হওয়া উচিত যে আমরা মনের পশুত্বটাকে কোরবানি দিয়ে সবচেয়ে প্রিয় জিনিসটাকে হচ্ছে আমরা আমাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আরো একজন রয়েছে, আমি ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া তো বললো তার অনুভূতির কথা, আপনার কাছে আসলে বিষয়টা কেমন লাগে? আমার কাছে একই ক্ষেত্রে, তারপরেও আমি অনেক মায়া এদের ভিতরে, অন্য কোনো কিছু লেগে আর বোবা যাত কিছু বলতে পারে না। তারপরে দেখাশোনা কখন কি হলো না হলো সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে থাকে। তবে আমি একবার কেঁদেই ফেলছিলাম, ঠিক আছে, অনেকটা বড় গরু ছিল, অনেক আদর যত্ন করতাম, অনেক ভালো, অনেক আদর, যে কোনো সময় আর সবসময় বিক্রি করে, অনেকজনের কাছে আমি বিক্রি করে দিল, আমি কেঁদেই ফেলছি। তো সেই জায়গাটা আসলেই অনেক বেশি কষ্টের, এবং আমি এটাই সবাইকে বলবো যারা আজকের পর্বটা দেখছেন, যে
আসলে এই যে পশুর সাথে আত্মিক ব্যাপারটা, ওদের মধ্যেও কিন্তু ভালোবাসা আছে, ওদের মধ্যে মমতা আছে। তো এই একটু অমানবিক আমরা যেন না হই। প্রতি বছর কোরবানির সময় আমরা যেভাবে দেখি মানুষজন অনেক কষ্ট দিয়ে আসলে পশুগুলোকে নিয়ে যায়, তো এটা আপনারা প্লিজ করবেন না। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমরা আবার ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। এখানে আরো একটা বিশাল সুঠাম দেহি গরু দেখতে পাচ্ছি। ভাইয়া এটা কোন জাতের? এটা আপা ইন্ডিয়ান বলদ, এটা উলবাড়ি বলদ বলে আর কি, আমরা নাম দিয়েছি নবাব। নবাব। কারণ আসলে নবাবের মতো নবাবের তার মতোই চলাফেরা, দেখতে। খাওয়া হ্যাঁ। দাওয়া নবাবের মতো। এই দেখছেন খুবই শান্ত, খুবই ভদ্র। এটাও তো 8 ফিটের মতো হবে, 7-8 ফিট জি, হবে। জি। এটার দামও আপনারা কেমন আসে? এটার দাম চাচ্ছি 10 লাখ এবার। আচ্ছা, নবাবের দাম হচ্ছে 10 লাখ অ্যাবভ। জি, তো কত হলে এটাকে লাস্ট ছেড়ে দিবেন? ধরেন 8.5, 9। 8.5-9। জি। আপনার এখানে তো অনেক আমরা সুন্দর সুন্দর নামের গরুগুলো দেখলাম। এবার এখন যেগুলো দেখছি পেছনে যেগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে খুব সম্ভবত ইন্ডিয়ান বলো যেটা বলছিলেন। রাইট। তো এগুলো হচ্ছে হাইটও বেশি, এবং এগুলোর দাম কেমন আশা করছেন? এখানে যে গরুগুলো দেখছেন এগুলো 8 লাখ এবার দাম দিতে হবে। 8 লাখ এগুলোর উচ্চতা বা মাংস হুম হুম। 8 লাখ টাকার উপরে দাম দিতে হবে। আচ্ছা, এবং এগুলোরও কি কোনো নাম আপনি হ্যাঁ, দিয়েছেন? এটার নাম হলো লম্বু। আচ্ছা, মানে লম্বায় দেখতে পারবেন অনেক উঁচু। এই যে ওইগুলো কুচগুলো বেশ অনেক বড়। কুচগুলো অনেক হুম হুম। বড়। এবার একটু আসি যে সর্বোপরি আপনার আসন্ন কোরবানি ঈদকে ঘিরে কি পরিকল্পনা রয়েছে, বা এই খামারকে ঘিরে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? কুরবানি ঈদকে ঘিরে আমরা চাচ্ছি যে আমাদের যে গরুগুলো সবগুলো আমরা বিক্রি করে দিব। চেষ্টা করব যে আগামী ঈদের জন্য মিনিমাম 50টা গরু রেডি করার জন্য। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের 200 বিঘার জমির উপর 500 গরু থাকবে, মহিষ থাকবে, দুম্বা থাকবে, ধরুন উট থাকবে, এগুলো আমাদের থাকবে আর কি। গরুর বা খামারের দিকে ব্যবসাটা এক্সপান্ড করার জন্য চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা থাকবে। আমাদেরকে সারাদিন সময় দিয়েছেন, আর আমরা তো এখানেই শেষ করছি না। আপনার আরও যে ছাগল বা ভেড়ার ফার্মটা রয়েছে সেটা আমরা ঘুরে দেখব। তবে ভাইয়া, আজকের মতো আমরা দর্শকদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনটি আমরা দুটি পর্বে বিভক্ত করেছিলাম। তার মধ্যে প্রথম পর্বটি আজ আপনারা দেখলেন, এবং দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর সেই দ্বিতীয় পর্বটি আপনারা দেখতে পাবেন RTV এর পর্দায়। দর্শক, RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি। তবে দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। তার আগে বলতে চাই, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনারা যদি আপনাদের সফলতার গল্প RTV এর পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।